2024 সালে গণ অভ্যুত্থানকে সফল করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই সকল আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন আমাদের মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে এবং এই অধিদপ্তরের মাধ্যমে জুলাইয়ের সকল শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা এবং কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি, নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে তিনি অত্যন্ত সিরিয়াস, যে শহীদ যারা হয়েছেন শহীদদের পরিবারদেরকে তাদের কল্যাণে যাতে আমরা সঠিকভাবে আমাদের দায়িত্বটুকু পালন করে যাই এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমরা চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যাতে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করে যাই। এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি এই সরকারের সমস্ত কিছুই এলোমেলো হয়েছিল, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এই অধিদপ্তরটিও নতুন করে গঠন করা হয়েছিল এবং এখানেও যথেষ্ট পরিমাণে লোকবলও ছিল না, এখন পর্যন্ত নাই, এবং খুব সুপরিকল্পিতভাবে তারা এই অধিদপ্তরটি গঠনও করতে পারে নাই। তৎকালীন সময়ে ছাত্র প্রতিনিধি নামে কিছু ব্যক্তিদেরকে দিয়ে তারা কর্মকাণ্ড পরিচালিত করেছে এবং পরবর্তীকালে একটা নির্বাচিত সরকার আসার পর এই অধিদপ্তরে এখন বর্তমানে একটা শূন্যতা বিরাজ করছে, যেটি আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি। এই শূন্য পদগুলো দ্রুততম সময়ে আমরা নিয়োগ প্রদান করে আমরা যাতে আহত জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের দ্রুত পুনর্বাসনে আমরা পদক্ষেপ নিতে পারি এবং শহীদ পরিবারদেরকেও আমরা যাতে তাদের প্রাপ্য মর্যাদা এবং পুনর্বাসনের যে রাষ্ট্রীয় দায়িত্ব সেগুলো আমরা দিতে পারি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সরকার এই নতুন বাজেট যে ঘোষণা হয়েছে সেখানে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, শহীদ পরিবারদের আবাসন নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে প্রায় ১৫০০ আবাসনের জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে, যা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মাণ করা হবে এবং আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেগুলো তালিকা তাদের কাছে দেব এবং পরবর্তীতে হস্তান্তর প্রক্রিয়া সেটা সরকারিভাবে সম্পন্ন করা হবে। আমরা বর্তমানে 3টা ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা এবং মাসিক ভাতা প্রদান করে চলেছি। ক, খ এবং গ। ক ক্যাটাগরিতে 900-র অধিক আহত জুলাই যোদ্ধাদেরকে মাসে 20,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। খ ক্যাটাগরি 15,000 এবং গ ক্যাটাগরি 5,000। এইভাবে আমরা যারা আহত হয়েছেন তাদেরকে আমরা একটা মাসিক অনুদান আর্থিক সহায়তা দিচ্ছি এবং দেশের সমস্ত জেলাগুলোতে সরকারি সকল হাসপাতাল, মেডিকেল সেন্টার এবং বিশেষায়িত হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসলে জুলাই নিয়ে অনেক কথা হয়েছে। জুলাইয়ের পূর্ববর্তী প্রেক্ষাপট ইতিমধ্যেই আমার পূর্ববর্তী যারা বক্তারা ওনারা খুব সুন্দরভাবেই যার যার অবস্থান থেকে সেটিকে বর্ণনা করেছেন। আমাদের দীর্ঘ 1.5 দশকের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিল সেটি নিয়ে আমি আর পুনর্ব্যক্ত করতে চাই না। আপনারা সকলেই সেটার অংশীদার। আমরা জেল, জুলুম, গুম, খুন, মামলা, হামলা সকল কিছু মোকাবেলা করে এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রামকে আমরা চালিয়ে গিয়েছি এবং জুলাই না আসলেও অগাস্ট আসতো, অগাস্ট না আসলেও সেপ্টেম্বর আসতো। আমরা বলি যে আমরা 12 মাসই যোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের যারা আমরা সৈনিক রয়েছি, আমরা 12 মাসই খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, লড়াই, যুদ্ধ করেছি। তাই আমাদেরকে আমরা 12 মাস যোদ্ধা বলে আমি অভিহিত করতে চাই।
প্রিয় উপস্থিতিবৃন্দ, আসলে এই জুলাই যোদ্ধাদের বা জুলাই যোদ্ধা শব্দটিকে ব্যবহার করে একটি ছোট গোষ্ঠী, আপনারা সকলেই জানেন যে জুলাই যে আন্দোলনটি হয়েছিল সেখানে দল মত ধর্ম বর্ণ গোত্র বয়স নির্বিশেষে এমন কোনো মানুষ নেই যারা অংশগ্রহণ করেন নাই। 4 বছরের শিশু রিয়া গোপ থেকে শুরু করে রিক্সা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র জনতা প্রায় 2000-এর কাছাকাছি মানুষ 36 দিনে জীবন দিয়েছে এই দেশের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। তাই এককভাবে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিবর্গ যদি এটার কৃতিত্ব নিয়ে সেটিকে রাজনীতি করতে চায়, আমি বলবো যে সেটা কোনো রাজনীতি হতে পারে না। সেই রাজনীতি আসলে সেটা রাজনীতি নয়, সেটা একটা দোকান খুলে বসার মতো বলতে হবে। রাজনীতি করতে হলে একটা নীতি থাকতে হবে এবং নীতি আদর্শের উপরে ভিত্তি করে সেই রাজনীতিটি করে যেতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা বাংলাদেশি জাতীয়তাবাদকে আদর্শ করেই আমরা আমাদের রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা আমাদের আগামী দিনের রাজনীতি করার যে নীতি আদর্শ সেটিকে নির্ধারণ করে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছিল, সেটি ছিল 1971 সাল। এবং আমরা কোনোদিনও মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করলে সেটি যারা করবে আসলে ধরে নিতে হবে তারা বাংলাদেশের বিপক্ষেরই শক্তি ছিল 71 সালে, যার কারণে তাদের ইতিহাস কলঙ্কিত দেখেই তারা হয়তোবা এখন সেটিকে মুছে ফেলার চেষ্টা করতে চায় অনেক সময়। কিন্তু বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের জনগণ তারা নির্বোধ নয়। বাংলাদেশের একেবারে সাধারণ গ্রামের মানুষটিও বুঝে জানে যে মুক্তিযুদ্ধ কি এবং কারা বাংলাদেশের পক্ষের শক্তি ছিল, বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে ইতিপূর্বে কাজ করেছে। আমি খালি এতটুকু বলতে চাই যে আমাদের ইতিহাস যদি দেখেন, বিএনপির আমাদের কোনো গণহত্যার ইতিহাস নাই, আমাদের কোনো সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান করার ইতিহাস নাই। কিন্তু অন্য দুটি বড় রাজনৈতিক দল যদি বলি তাহলে তাদের 71-এর ইতিহাস কি ছিল, তাদের অবস্থান কি ছিল বাংলাদেশ প্রশ্নে সেটাও আমরা জানি। গণহত্যার সাথে তারা জড়িত ছিল কিনা সেটাও আমরা জানি। 2024 সালে আরেকটি দল তারাও গণহত্যার সাথে জড়িত ছিল কিনা, বাংলাদেশের বিপক্ষে ছিল কিনা সেটাও বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে, আমাদেরকে নাম পরিচয় করিয়ে দিতে হবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আরেকটা বিষয় একটু কথা আজকে বলতেই হবে, যেহেতু ঘটনাটি গতকালকে ঘটেছে। আপনারা জানেন যে এই 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। সেখানে আজকে মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন। আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি সভাপতিত্ব করেছিলেন এবং সেখানে সারা দেশের যে আমাদের সারা পৃথিবী থেকে যে বিভিন্ন বিদেশি কূটনীতিবিদ সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং অনুষ্ঠানটি ছিল জুলাইয়ের যারা শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা তাদেরকে সংবর্ধনা দেওয়া, তাদেরকে সম্মান প্রদান করার জন্য একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটাতে আপনারা সকলেই দেখেছেন নিশ্চয়ই যে ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তি অনুষ্ঠানটিকে বানচাল করার জন্যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা সেখানে গোলযোগ সৃষ্টি করে, যেটাকে আমরা ইদানিং মব কালচার হিসেবে জানি, সেই কাজটি তারা করে। এবং সেখানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে একজন
মাননীয় সংসদ সদস্য, নতুন যে দলটি গঠন হয়েছে এনসিপি, তার নেতা, সেই একজন মাননীয় সংসদ সদস্য, তার কিছু অনুসারীরা সেখানে খুব সুপরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যে সেখানে আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। কারণ সেখানে উপস্থিত সকল কূটনীতিবিদ যারা রয়েছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে সেই অনুষ্ঠান স্থল ত্যাগ করে। তারা যে অজুহাত দিয়েছিল, যে কারণটি দেখাচ্ছিল, সেই বিষয়ে আমি বিস্তারিত এখন বলবো না, কিন্তু কোনো মানুষের একটা প্রতিবাদ বা তার একটা মন্তব্য বা একটা মত থাকতেই পারে, বা কোনো একটা বিষয়ে যে দ্বিমত পোষণ করতেই পারে, কিন্তু একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে সেটা সেই দ্বিমত প্রকাশ করার অনেক সভ্য উপায় রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের ওই অনুষ্ঠানে যারা মাননীয় মন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, উনি রীতিমতো হাত জোর করেছিলেন, কারণ সেখানে বিদেশি কূটনীতিবিদরা উপস্থিত ছিলেন। কিন্তু এই যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে, তারা নিজেদের ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার জন্য বাংলাদেশের সুনামকে নষ্ট করেছে। সারা পৃথিবীতে আমাদের যে কূটনীতিবিদরা বাংলাদেশে উপস্থিত ছিল তাদের সামনে আমাদের সম্মানহানি করেছে। আমি মঞ্চে বসা ছিলাম, আমি খুব ভালোভাবে সেটি দেখতে পেয়েছি তারা কিভাবে সেই জায়গার অবস্থান নেয় এবং তাদের যে একটা পরিচয় জুলাই যোদ্ধা সেটিকে ব্যবহার করে তারা সেখানে অনুপ্রবেশ করে অনেকেই, এবং এই পরিস্থিতি তৈরি হয়। যাই হোক, আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটি বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান কোনো এক ব্যক্তি, কোনো একটি দল বা কোনো একটি গোষ্ঠীর ছিল না, এটি ছিল বাংলাদেশের সর্বসাধারণের একটি আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমরা যে যোদ্ধার জাতি 1971 সালে যেভাবে সবাই দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, একই সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই কিন্তু পরবর্তীকালে বাংলাদেশে যত সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, 2024 সালেও স্বৈরাচারী ফ্যাসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। আমি আরেকটা কথা বলতে চাই, যারা এই নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছে এবং গতকালকে এই ঘটনার পরবর্তীকালে সেই রাজনৈতিক দলের প্রধান এবং আজকে বিরোধী দলীয় যে হুইপ, সে দাবি করেছে যে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছি আমরা। এটা কোনোদিনও কি সম্ভব? 2024 সালে তথ্য প্রযুক্তির যুগে এখন কি কোনোদিনও ইতিহাস বিকৃত করে একটা কিছু চালালেই সেটা সম্ভব হয়ে যেতে পারে? সেখানে যে প্রদর্শনীটি করা হয়েছিল তথ্যচিত্র, সেটা কয়েক মিনিটের এবং সেই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে, এটা কোনো ইতিহাসকে লিপিবদ্ধ করা হচ্ছিল না। তাদের যে অবদান সেটাকে তো আমরা কোনোদিনও অস্বীকার করি নাই, করবও না। কেন আমরা তাদের অবদানকে অস্বীকার করব? তারা তো আমাদেরই ভাই, আমরা তো একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম খুনি হাসিনার বিরুদ্ধে। তাহলে আজকে পুরা রাষ্ট্রকে কেন সারা বিশ্বের কূটনীতিবিদদের সামনে লজ্জিত এবং অপমানিত করলো তারা ক্ষুদ্র স্বার্থের জন্য? তাদের যদি কোনো মত পার্থক্য থাকতো সেটি জন্য কিন্তু যথেষ্ট সভ্য উপায় ছিল আমাদের সাথে কথা বলার, আমাদের সাথে কমিউনিকেট করার। আমরা সেই জিনিসটা আমরা সংশোধন করতাম, কিন্তু তারা সেটি না করে তারা যে অন্যায় আচরণটি করেছে তার মধ্য দিয়েই প্রমাণ হয়ে যায় আসলে তারা ওইটা ছিল একটা অজুহাত। যে কোনো অজুহাতেই তারা সেদিন গতকালকে গোলযোগ করবে, এই ধরনের একটা পরিকল্পনা শুধু ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে না, সারা দেশের বিভিন্ন স্থানে তারা এটি করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি যখন অনুষ্ঠানটি শুরু হয় তার আগে শহীদ পরিবার যেখানে বসা ছিল তাদের সাথে গিয়ে কথা বলছিলাম। তো সেখানে গিয়ে আমি শহীদ পরিবারদের মায়েদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে, যারা সন্তান হারিয়েছে, যে ধরনের অভিযোগ পেয়েছি, এগুলা যদি এখন আমি বলি তাদের রাজনীতির রও আর থাকবে না। কয়েকদিন আগে আমি মাতুয়াইলে গিয়েছিলাম, সেখানে 17 জন শহীদ, জুলাই শহীদ
শহীদদের কবর রয়েছে, তাদের কবর আর কবর নাই, তাদের কবর কোনো রকম দেখা যায় ওইটা, অথচ এই প্রত্যেকটি শহীদের কবরকে পাকা করার জন্য, স্থায়ী করার জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ বরাদ্দ করা হয়েছিল প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। এখন কোনো জায়গায় 20,000 30,000 টাকা দিয়ে কোনো রকমে তারা সেই কবরগুলোকে করেছে, সেগুলো এখন ভঙ্গুর দশা, বেশিরভাগই আর নাই হয়ে গিয়েছে। তারা যা কবরের টাকা মেরে খেয়েছে সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি, তাহলে কি তাদের রাজনীতি থাকবে? এরকম অনেক তথ্য রয়েছে, কিন্তু আমরা বিভাজন সৃষ্টি করতে চাই না বিধায় আমরা এই জিনিসগুলা জনগণের সামনে তুলে নিয়ে আসি না। তারা যে জুলাই ফাউন্ডেশন করেছে সেটার কোনো হিসাব দিয়েছে? সেখানে তো সরকারের অর্থ, জনগণের ট্যাক্স পেয়ারের টাকা বরাদ্দ হয়েছে, আরো অনেক অর্থ বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়েছে। সেগুলোর যদি আমরা অডিট করি, হিসাব দেই, তাহলে তারা মুখ দেখানোর জায়গা থাকবে না। কিন্তু আমরা মনে করি তারা আমাদের সহযোদ্ধা, তারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। তাদের অনেক ত্যাগ রয়েছে, তাদেরও রাজনীতি করা উচিত, করার অধিকার রয়েছে। এবং আমরা চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ থাকুক, যেখানে সকলে মিলে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যার কারণে আমরা কাদা ছোড়াছুরি করি না। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ক্ষমতার লোভে লালায়িত হয়ে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ক্ষমতা ভোগ করেছে, আজকে সেই ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে প্রায় হয়ে গিয়েছে। এবং সেই ক্ষমতা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা যারা রয়েছি, কোনোভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা যায় কিনা সেইটার জন্য তারা প্রয়োজন হলে বাংলাদেশের সম্মানকেও তারা হানি করতে রাজি, কিন্তু এই কাজটি তারা করে চলেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আর বেশি কথা বলবো না। সবশেষে এখানে শহীদদের পরিবাররা রয়েছেন, আজকের অনুষ্ঠানটা তাদেরকে নিয়েই হওয়া, তাদের শুধুমাত্র সেই বিষয়ে আমার কথা বলা উচিত ছিল, কিন্তু কিছু বিষয় যেহেতু এখন মিডিয়ার যুগ, আপনারা অনেকে অনেক কিছু ভুল বুঝে থাকতে পারে মিডিয়ার, কারণ এক এক মিডিয়া এক একভাবে বিষয়টিকে উপস্থাপন করেছে। যেখানে অত্যন্ত ধৈর্য সহকারে আমিও বসা ছিলাম অনেকক্ষণ, যখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, অনুষ্ঠানটি আর করা যেত না, তখন বাধ্য হয়ে আমাকে তাদেরকে শান্ত করার জন্য আমাকে কঠোর অবস্থান নিতে হয়েছে, যাতে করে আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারি, এবং পরবর্তীতে আমরা সম্পন্ন করেছি। তো আমি সর্বশেষে বলতে চাই যে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, শহীদদের তালিকা আমার কাছে রয়েছে। আমি চেষ্টা করব 843 জন এখন আমাদের গ্যাজেটভুক্ত শহীদ হলেও এই সংখ্যাটি আরো অনেক বেশি আমরা জানি, কিন্তু তথ্য উপাত্তের অভাবে এগুলো আমাদের যে সরকারি যে নিয়ম, সেই প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে তালিকাবদ্ধ করা যায় নাই। এবং আপনারা এটাও জানেন যে অনেক জায়গায় গণকবর দেওয়া হয়েছে, নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে, এবং এই আন্দোলনের অনেক পথ শিশুরা ছিল যাদের কোনো পরিচয়বিহীন, পরিবারবিহীন ছিল, তাদের অনেককে হত্যা করা হয়েছে। তাদের আসলে দাবি করার বা খোঁজ নেওয়ারও কেউ নাই, যার কারণে সেই তথ্যগুলো এখনো উঠে আসে নাই। তো আমি একে একে ইনশাল্লাহ তাদের সবার পরিবারের কাছে যাব, তাদের সমস্যাগুলো শুনবো, এবং তাদের পরিবারে যারা উপার্জনক্ষম, কর্মক্ষম রয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যেই সরকারের প্রোগ্রাম রয়েছে। সেখানে 7টি মন্ত্রণালয়কে সমন্বিত করে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব, তাদেরকে কর্মক্ষম করে তুলব এবং তাদের কর্মসংস্থান করব। এবার আসি আহত জুলাই যোদ্ধাদের বিষয়ে। যারা আর কর্মক্ষম হয়ে উঠতে পারবে না, তাদেরকে বিশেষ ব্যবস্থায় যাতে আগামী তাদের জীবনটা তারা যাপন করতে পারে সেটির উদ্যোগ গ্রহণ করা হবে। কারণ এখন যে পরিমাণ ভাতা তারা পাচ্ছে সেটা আসলে যথেষ্ট নয়। যেমন যার 2 চোখ চলে গিয়েছে, তাকে আপনি কিভাবে কর্মক্ষম করে তুলবেন, এবং তাকে দেখভাল করার জন্য তো আরেকজন লোককেও সাথে রাখতে হয়। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে যারা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন তাদের জন্য আলাদা প্রোগ্রাম সেটিকে পরিকল্পনা করা হচ্ছে। এবং যারা কর্মক্ষম হয়ে উঠতে পারেন, যেমন হয়তোবা তারা পঙ্গুত্ব বরণ করেছেন কিন্তু ডেস্ক জব করতে পারে, তাদেরকে আমরা কিভাবে প্রশিক্ষিত করে
আবার কর্মক্ষম করতে পারি। কারণ আসলে কেউই রাষ্ট্রের ভাতা নিয়ে বা রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে চায় না। সকলেই আত্মমর্যাদার সাথে তার নিজের আত্মমর্যাদা নিয়ে কর্মক্ষম হয়ে বাঁচতে চায়। তো সেই পরিকল্পনাগুলো গ্রহণ করা হবে। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, 14,500-এর মতো হ্যালো 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 প্রায় শেষ। হ্যালো, সর্বশেষ যে কথাটি বলবো, এগুলো এখন বলতেই হবে, কারণ যেহেতু তারা কাদা ছোড়াছুরি করছে, বলতেই হবে। 14,000-এর কিছু অধিক সংখ্যক জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধাদের গ্যাজেটভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা জানি এই সংখ্যাটি 30,000 বা তারও অধিক হবে। শুধুমাত্র বিএনপি পরিচয় দেখে আমাদের ছাত্রদল সহ অনেক অঙ্গ সংগঠনের অনেক গুরুতর আহতকে সেই সময় গ্যাজেটভুক্ত করা হয় নাই। এটা একটা অন্যায় ছিল, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা অপরাধ করে গিয়েছে তারা। এবং যাওয়ার আগ মুহূর্তে ফেব্রুয়ারি মাসে সকল প্রকার আবেদন গ্রহণ করা সেটিও তারা বন্ধ করে দিয়ে গিয়েছে। তো আমরা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছি, এখন আমরা সেটাকে অফিসিয়ালি বাস্তবায়ন করব। যাদেরকে গ্যাজেটভুক্ত করা হয় নাই দলীয় পরিচয়ের কারণে, তাদেরকে আমরা গ্যাজেটভুক্ত করে তাদের যে রাষ্ট্রের প্রাপ্য যে সুবিধাদি, যে চিকিৎসা এবং ভাতা, সেটি নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা অতি শীঘ্রই এই বিষয়ে জানতে পারবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং মুন্সিগঞ্জবাসী সহ আজকের আমাদের সংগ্রামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।